এনএমজিএন 2024 এর কাউন্সেলিং প্রসেস শুরু হচ্ছে। কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করবে, কিভাবে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করবে, এভরিথিং এ টু জেড এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রত্যেককে জয়েন করবে, কারণ এনএমজিএন 2024 এর কাউন্সেলিং এর স্টেপ বাই স্টেপ আমরা ডিসকাস করব এবং কলেজের ভর্তি প্রক্রিয়া শেষ দিন অবধি কিন্তু আমরা তোমাদের গাইডেন্স প্রোভাইড করব। তো যারা যারা হেল্প লাগবে, তোমাদের প্রত্যেকেরই হেল্প লাগবে, অবশ্যই কিন্তু সকলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যারা নিউ আছো। তো চলো আজকে কিন্তু একদম ডিটেইলসে দেখাবো, এইভাবে ভিডিও কেউ দেখাবে না। আমি ফার্স্ট তোমাদের ভিডিও দেখাচ্ছি এনএমজিএন 2024 এর কাউন্সেলিং প্রক্রিয়া। প্রথমে দেখো এনএমজিএন 2024 এর প্রথমে কি হয়েছে, প্রথমে কিন্তু তোমরা মানে ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপ করার পর অ্যাডমিট কার্ড পেয়েছো, অ্যাডমিট কার্ড পাওয়ার পর আগস্টের 4 তারিখে তোমরা এক্সাম কিন্তু দিয়েছিলে, ঠিক আছে, অর্থাৎ সানডে তোমাদের এক্সাম কমপ্লিট হয়েছে। আচ্ছা এবার দেখো নেক্সট প্রসিডিউর কি আছে, নেক্সট প্রসিডিউর দেখো রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট কবে বের হবে। দেখো অফিসিয়ালি কিন্তু এখনো রেজাল্টের ডেট প্রকাশ করেনি, রেজাল্ট সম্ভবত মিনিমাম কিন্তু 1 মাস সময় লাগে, যেহেতু এই বছর পরীক্ষাটা পিছিয়ে গেছে, কারণ পরীক্ষা ছিল জুলাই 14 তারিখ, আগস্টের সেটা পিছিয়ে 4 তারিখ করা হয়েছে, তার জন্য ধরা হচ্ছে মিনিমাম 1 মাস, মানে আগস্টের 4 থেকে সেপ্টেম্বরের 4, অর্থাৎ সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, কারণ বেশি লেট করবে না, কারণ তারপর দুর্গা চলে আসছে। তো যখন রেজাল্ট প্রকাশিত হবে, রেজাল্ট প্রকাশের পর নেক্সট স্টেপটা কি আছে ভালো করে দেখো। নেক্সট স্টেপ হবে রেজিস্ট্রেশন। আবার বলছি রেজাল্টের পর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কি করে করবে, রেজিস্ট্রেশনের জন্য তোমাকে অনলাইনে কোনো ক্যাফেতে যেতে হবে বা কম্পিউটার থেকে করতে পারবে। তো তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য 500 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে, ঠিক আছে। পেমেন্ট করার পর তুমি কি পাবে, একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বা পেমেন্টের স্লিপ পাবে এবং পেমেন্টের স্লিপ যে তুমি পাচ্ছো সেখানে কি কি তোমার লাগবে, রেজিস্ট্রেশন করার জন্য তোমার কিন্তু কোনো ডকুমেন্টস লাগছে না, ঠিক আছে, শুধু তোমার একাডেমিক স্কোর লাগছে, তুমি এইচএসএ কত পেয়েছো এই একাডেমিক স্কোর লাগবে এবং তোমাদের যে ব্যাংক ডিটেইলস সেই ব্যাংক ডিটেইলস কিন্তু লাগছে এবং অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। এবার নেক্সট দেখো রেজিস্ট্রেশন তো তুমি করলে, রেজিস্ট্রেশন করার পর দেখো নেক্সট স্টেপ হচ্ছে চয়েস ফিলিং। কি বললাম, চয়েস ফিলিং, অর্থাৎ তোমাকে চয়েস ফিলিং করতে হবে। সেটা কিভাবে করবে, সেটা কিন্তু টোটালি অনলাইন প্রসিডিউরে তোমাকে করতে হবে, কোনো অফলাইন প্রসিডিউর কিন্তু হবে না। অনলাইনে দেখো চয়েস ফিলিং তুমি জিএনএম এর গভর্নমেন্ট কলেজও আছে এবং জিএনএম এর প্রাইভেট কলেজও কিন্তু আছে। এবার তুমি চয়েস ফিলিং এর সময় গভর্নমেন্ট কলেজে দিতে পারো, প্রাইভেট কলেজে দিতে পারো, বাট আমি তোমাদের সাজেস্ট করব তোমরা প্রাইভেট কলেজ কেন দিতে যাবে, কারণ তোমাদের হয়তো সরকারি কলেজে পড়া, তো তোমরা কিন্তু চয়েস ফিলিং এর সময় গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করবে। এবার দেখো আমি তোমাকে জাস্ট একটা প্রসিডিউর বলছি, তোমরা কি করে করবে। এবার দেখো চয়েস ফিলিং এর সময় তোমাদের দুটো চয়েস আছে, একটা হচ্ছে এএনএম আর একটা হচ্ছে জিএনএম। অনেকে তোমরা এএনএম করতে চাইছো, অনেকে তোমরা জিএনএম করতে চাইছো। এবার যার যেটা চয়েস সেটা কি করে সাজাবে জাস্ট একটা আমি ছোট্ট ভাবে বলে দিচ্ছি। দেখো এটা কলেজ, ঠিক আছে। এবার ধরো তোমাদের যদি কারো টার্গেট থাকে এএনএম, তাহলে তুমি কিন্তু প্রথমে এএনএম যে কলেজগুলো, যেমন এএনএম কলেজ কোথায় কোথায় আছে, ধরো এএনএম কলেজ জঙ্গিপুরে আছে, বালুরঘাটে আছে, কাকদ্বীপে আছে, ডায়মন্ড হারবারে আছে, এরকম পরপর করে এএনএম কলেজের লিস্ট সাজাও। এবার তোমার তারপর টার্গেট আমার এএনএম না পেলে আমার জিএনএম আমার পেতে হবে, তারপর জিএনএম এর কলেজগুলো সাজাও 5 6 7 8 এইভাবে জিএনএম এর কলেজ সাজাও। অথবা রিভার্সও করতে পারো, তোমাদের যদি চয়েস থাকে যে না আমি আগে জিএনএম এর কলেজ সাজাবো, তাহলে তুমি প্রথমে জিএনএম এর এখানে এএনএম এর মধ্যে জিএনএম এর যে কলেজগুলো আছে মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, প্রত্যেকটা কলেজে জিএনএম কলেজ সরকারি গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট কলেজের কথা বলছি, কিন্তু গভর্নমেন্ট কলেজ আছে, সেগুলো তুমি 1 2 করে সাজাও। এবার এই কিভাবে সাজাবে এই নিয়ে কিন্তু এই ডিটেইলস আরো ভিডিও আছে, এখন আমি একটু ছোট করে আলোচনা করছি। এবার ধরো তোমার 5 নাম্বার অবধি জিএনএম কলেজ হয়ে গেল, তারপর তোমার লক্ষ্য আমার যদি জিএনএম না পাই আমি এএনএম এ যাব, তারপর তুমি এএনএম কলেজ সাজাবে। এবার অনেকে ভাবে যে না আমি শুধু এএনএম করব, তারা শুধু এএনএম কলেজ সাজাবে, অনেকে ভাবে না শুধু জিএনএম করব, তারা শুধু জিএনএম কলেজ সাজাবে। এবার কলেজ তো তোমার মানে এভাবে কলেজ সাজাবে। এবার দেখো চয়েস ফিলিং তো তুমি করলে, চয়েস ফিলিং করার পর তোমাকে আমি একটাই কথা বলবো, তারপর কি করতে হবে, চয়েস লকিং। চয়েস ফিলিং আর চয়েস লকিং, এবার এই প্রসেসটা কিন্তু মোটামুটি 1 সপ্তাহের মতো চলে। ধরো আজকে থেকে যদি চয়েস ফিলিং স্টার্ট হয়, আজকে থেকে ঠিক 1 সপ্তাহ পর মানে 7 দিন কিন্তু চয়েস মানে ফিলিং প্রসেসটা চলে। এবার তোমরা যে এই যে চয়েস ফিলিং যে করছো, চয়েস ফিলিং করার পর কিন্তু তুমি হঠাৎ করে চয়েস লক করবে না, আর একবার যদি তুমি লক করে দাও তাহলে কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। তো প্রথমে চয়েস ফিলিং করার পর চয়েস লকিংটা কিছুদিন পরে করবে, ঠিক আছে। এবার চয়েস লকিংটা কি করে করবে সেটা দেখো। প্রথমে কিন্তু চয়েস লকিং করার জন্য প্রথমে সেভ করতে হবে তোমাকে, ঠিক আছে। সেভ করার পর তোমাকে লক বলে একটা অপশন আসবে, সেটা ক্লিক করলেই চয়েস লকিং হয়ে যাবে। তবে একটা কথা বারবার বলে দিচ্ছি, নোট করে নাও, যদি তুমি একবার ভুলভাল কলেজ সাজিয়ে একবার চয়েস লক করে দাও তাহলে কিন্তু তুমি আর কলেজ চেঞ্জ করতে পারবে না। হাজারবার কষ্ট করলেও মাথা খুললেও তুমি চেঞ্জ করতে পারবে না।
সেই ক্ষেত্রে কিন্তু তুমি কখনোই চয়েস লক করবে না, চয়েস লকে একদম যেদিন শেষ দিন তার ব্যাচের জন্য আমাকে ফোন করেছিলে। তো তোমাদের বলে দিই, তোমরা যারা যারা এএনএম জিএনএম 2025 ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, ঠিক আছে, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে কবে থেকে? 15 আগস্ট থেকে, স্বাধীনতা দিবসের দিন নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা যারা আমাদের ব্যাচে এনরোল করতে চাইছো, দেখো দুটো প্রসেসে অ্যাডমিশন নিতে পারো। এক হচ্ছে সরাসরি তোমরা এই নাম্বারটাই, যেই নাম্বারটা লিখে দিচ্ছি স্ক্রিনে দেখো মেনশন করে দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ফোন করে নিতে পারো। তবে হোয়াটসঅ্যাপ করে নেওয়াটাই বেটার হবে। লিখবে যে স্যার আমি অ্যাডমিশন নিতে চাই, তোমার নাম ডিস্ট্রিক্ট আর লিখবে এএনএম জিএনএম 2025 ব্যাচের জন্য অ্যাডমিশন নিতে চাই। অথবা তুমি একটা কাজ করতে পারো, নিচে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে সেখান থেকে তোমরা সেই গ্রুপে আমরা ইনফর্ম করে দেবো, সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে? এরপরে নেক্সট স্টেপ কাউন্সেলিং। তো চয়েস লকিং এর পর কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এর অ্যালটমেন্ট রেজাল্ট বেরিয়ে যাবে। অর্থাৎ রেজাল্ট যখনই প্রকাশিত করলো তখনই কিন্তু তোমার অর্থাৎ তুমি কোন কলেজে সিট পেয়েছো বা কোন কলেজে অ্যালটমেন্ট হয়েছে সেটা কিন্তু সেখানে দেওয়া থাকবে। এবার কিভাবে পাবে সেটা বলে দিই। ধরো তোমার ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এ তোমাকে দেখো এখানে ডিটেইলসে বলছি, সিট অ্যালটমেন্টের ডিটেইলস ভালো করে দেখো কিভাবে তুমি পাবে। এখানে যদি তুমি অ্যালটমেন্ট হও, ধরো তুমি কোন কলেজে অ্যালটমেন্ট হও, মানে তুমি যদি সিলেক্টেড হও গভর্নমেন্ট কলেজে বা তুমি কোনো প্রাইভেট কলেজে দিয়ে থাকো, তুমি যদি অ্যালটমেন্ট হও তার প্রসিডিউর কি, আর যদি তুমি নট অ্যালটমেন্ট হও তার প্রসিডিউর কি। তো আমি প্রথমে বলবো অ্যালটমেন্ট, যদি তুমি সিলেক্টেড হও তাহলে কিভাবে কি করবে। প্রথমে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স করতে হবে, মানে তুমি সিট অ্যাকসেপ্ট করলে তার জন্য তোমাকে 1000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তুমি যদি 1000 টাকা পেমেন্ট না করো তাহলে কিন্তু তোমার সিট কিন্তু একদম বাতিল হয়ে যাবে। এবার তুমি যে 1000 টাকা পেমেন্ট করলে তুমি কিন্তু তার মধ্যে একটা রিসিপ্ট কপি পাবে, ঠিক আছে, রিসিপ্ট কপিটা তুমি পাবে। এরপর কি করতে হবে, এরপর কিন্তু তুমি লেটার ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তোমার অ্যালটমেন্ট যে লেটারটা থাকবে সেটা তোমাকে ডাউনলোড করতে হবে এবং প্রত্যেকটা অ্যালটমেন্ট লেটারে কিন্তু একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি থাকবে, ইউনিক অ্যালটমেন্ট আইডি। এবার তুমি যে সিটটা অ্যালটমেন্ট মানে তোমার হলো ইউনিক অ্যালটমেন্ট আইডি থাকবে এবং তোমার যে লেটারটা অ্যালটমেন্ট লেটারটা তুমি ডাউনলোড করলে সেটাই কি থাকবে, তোমার কলেজের নাম থাকবে। ধরো তুমি একটা পেয়েছো বর্ধমান মেডিকেল কলেজ বা বাঁকুড়ার কোনো একটা কলেজে তুমি পেয়েছো, ডিগ্রি পেয়েছো, বাঁকুড়া কলেজে তুমি জিএনএম পেয়েছো, তোমার ক্যাটাগরি হলো তুমি জেনারেল, এরকম কিন্তু তোমার দেওয়া থাকবে। এটা হচ্ছে তোমার লেটার ডাউনলোড করার পর এটা থাকবে এবং এই লেটারগুলো বা এই ফাইলগুলো ভালোভাবে কিন্তু তোমার নিজেদের ফাইলে রাখবে, একটা কিছু হারাবে না, কারণ তাহলে তুমি যখন কলেজে ভর্তি হতে যাবে তখন তুমি সমস্যায় পড়বে। এবার দেখো নেক্সট স্টেপ হচ্ছে নট অ্যালোটেড। তুমি যদি নট অ্যালোটেড হও, ধরো তোমার নাম সিলেক্টেড লিস্টে উঠেনি, তাহলে তুমি কি করতে হবে, তোমাকে সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে বা সেকেন্ড রাউন্ডে তোমাকে যেতে হবে। তো সেটা কিভাবে প্রসিডিউর হবে সেটা আলোচনা করছি। এবার তুমি যে অ্যালোটেড হলে, অ্যালোটেড হওয়ার পর তুমি যে গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে যাবে কি কি ডকুমেন্টস লাগে সেটাকে তুমি ডিটেইলসে আলোচনা করছি। এবার জাস্ট আমি তার ব্রিফলি ভিডিও রেকর্ডিং আলোচনা করছি। এবার দেখো ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং তোমার সিলেক্টেড না হলে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর জন্য তোমাকে যেতে হবে, তারপর সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর রেজাল্ট বেরোবে এবং সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং ও তোমার যদি না হয় তারপর আরেকটা রাউন্ড হবে মক আপ রাউন্ড। তো আমি এটা কিন্তু বিস্তারিত তুমি এই সব ডকুমেন্টস নিয়ে কোথায় যাবে ভিজিট করতে হবে তোমাকে ইনস্টিটিউট না, অর্থাৎ তুমি যে কলেজে চান্স পাবে, হয়তো গভর্নমেন্টের কোনো একটা কলেজে চান্স পেয়েছো এক্সপোজে, সেই কলেজে ভিজিট করতে হবে এবং ফিজিক্যাল রিপোর্টিং। তারপর নেক্সট স্টেপ হচ্ছে কিন্তু ফিজিক্যাল রিপোর্টিং। ভালো করে দেখো এরকম ভাবে কেউ কিন্তু একটা ডিটেইলসে বুঝাবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে, প্রত্যেকটা অ্যাডমিনের সাথে শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওর কমেন্ট বক্সে দেখো ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, সেখানে জয়েন করবে এবং আমাদের সাপোর্ট করো। আমরা তোমাদের জন্য কাউন্সেলিং ডিটেইলসে গাইড করব। এবার ফিজিক্যাল রিপোর্টিং এর প্রথমে কি লাগছে, সিট অ্যালটমেন্ট লেটার। অর্থাৎ তুমি ধরো বাঁকুড়া কলেজে পেয়েছো, সেই বাঁকুড়া কলেজের সিট অ্যালটমেন্ট লেটার সেটা তোমার লাগছে, র‍্যাঙ্ক কার্ড লাগবে, ঠিক আছে। আর কি লাগছে, তোমার 10th এর অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড, 12th এর মার্কশিট লাগছে। তারপর তোমার নেক্সট লাগবে বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, এটা কিন্তু লাগবে। তারপর নেক্সট লাগছে ডোমিসাইল সার্টিফিকেট। এবার দেখো তোমরা যদি গ্রাম পঞ্চায়েতের মেম্বার থাকো, মানে গ্রাম পঞ্চায়েতে থাকো, তোমরা সেটা ডোমিসাইল সার্টিফিকেট ভিডিও সার্টিফিকেট সাইন করাবে এবং তোমরা যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে বসবাস করো তাহলে তোমার ডোমিসাইল সার্টিফিকেট চেয়ারম্যানকে দিয়ে সাইন করাবে। এবার নেক্সট লাগবে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি এসসি এসটি সিটি বা জাস্ট কোনো কাস্ট সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তোমার লাগবে, যদি না থাকে যাদের নাই যারা জেনারেল তাহলে কিন্তু এই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। এবার নেক্সট লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রোফাইলটা কি দেখো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, তাহলে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রোফাইলটা তোমরা পেয়ে যাবে। এবার নেক্সট লাগবে ইউনিক অ্যালটমেন্ট আইডি, তোমরা একটু আগে বললাম ইউনিক অ্যালটমেন্ট আইডি লাগবে, এটাও লাগবে। এবং তোমরা যখনই ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে, রিপোর্টিং এ যাবে, তখন তোমাদের মোবাইল লাগবে, মানে মোবাইলের যে নাম্বারটা তুমি মানে মোবাইল ফোন থেকে রেজিস্ট্রেশন মানে যে সিটে দিয়ে তুমি রেজিস্টার করেছিলে সেটা কিন্তু লাগবে, ঠিক আছে। এইটা হচ্ছে ফিজিক্যাল রিপোর্টিং। তোমরা এরপর কিভাবে করবে, তুমি একটা ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমার যে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, তারপর তুমি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তুমি দুটো রাউন্ডে যেতে পারো, একটা হচ্ছে আপগ্রেডেশন কেস আর একটা নো আপগ্রেডেশন।
ইয়েস আপগ্রেডেশন অর্থাৎ ধরো তুমি যে কলেজ সাজিয়ে ধরলাম, তোমাকে একটা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি আমি, এটা एग्जांपल দিচ্ছি। তুমি 1 থেকে 40টা কলেজ সাজিয়েছো এবং ধরো তুমি 20 নাম্বার, মানে আমি দুজনের एग्जांपल দিচ্ছি, রাম স্যার ধরো একটা ব্যক্তি স্যার 20 নাম্বার কলেজে পেয়েছে। কি বললাম? 20 নাম্বার কলেজ তার চয়েসে 20 নাম্বার কলেজে সে পেয়েছে। এবার সে ভাবছে আমি 20 নাম্বার কলেজে আমার পড়ার ইচ্ছা নেই, আমি তার থেকে উপরে যে কলেজগুলো সেই কলেজগুলো পড়ার ইচ্ছা আছে, অর্থাৎ সে আপগ্রেডেশন করতে চাইছে। আপগ্রেড মানে কি? আপগ্রেড কথাটার আক্ষরিক অর্থ কি? উপরে ওঠা। ধরো তুমি 20 নাম্বার পজিশনে আছো, তোমাকে 20 থেকে 19, 18, 17 উপরে উঠতে হবে, আপ মানে উপরে ওঠা। এবার সে 20 নাম্বার কলেজে XYZ একটা কলেজ সিলেক্ট করেছে। এবার সে বলছে না আমি আপগ্রেডেশন করে আরো ভালো কলেজে চাই। তাহলে তাকে কি করতে হবে? তাকে কিন্তু ঠিক আছে অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন নেই, তাকে প্রথমে যেতে হবে ইনস্টিটিউটে, যে ইনস্টিটিউটে ও পেয়েছে সেই ইনস্টিটিউটে কিন্তু যেতে হবে। ধরো সে মালদা বা XYZ ইনস্টিটিউটে, সেই ইনস্টিটিউটে ভিজিট করতে হবে এবং তাকে বলতে হবে, তাকে কি জিজ্ঞেস করবে তুমি কি আপগ্রেডেশন করতে চাও, হ্যাঁ বা না। যদি তুমি হ্যাঁ বলো তাহলে তোমাকে কিন্তু ইয়েস আপগ্রেডেশন লেটারটা ফিল আপ করতে হবে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সেই কলেজে অ্যাডমিশন দিলে না। এবার ধরো এরকম কেস হতে পারে, রাম বলে একটা ব্যক্তি, আরেকটা एग्जांपल দিচ্ছি, ধরো 1 নাম্বার কলেজেই পেয়ে গেছে, 1 নাম্বার তার চয়েসে 1 নাম্বার কলেজেই সে সিলেক্টেড হয়েছে, তাহলে তো সে তার উপরে আর কোনো কলেজ নেই, ওটাই তো টপ কলেজ, তাহলে কিন্তু সে সেই ক্ষেত্রে ওই কলেজে তাকে অ্যাডমিশন দিতেই হবে। সে কিন্তু কোনো প্রকার ভাবে ইয়েস আপগ্রেডেশন করতে পারবে না, কারণ তার উপরে কলেজ নেই। এবার ধরো এই যে স্যার বলে যে ব্যক্তিটা 20 নাম্বার যে কলেজ, সে চাইছে না তার 1 থেকে 19 এর মধ্যে যে কোনো একটা কলেজ চাই, মানে তার থেকে আপার কোনো ভালো টাইপের কলেজ, তখন তাকে কিন্তু ইয়েস আপগ্রেডেশন করতে হচ্ছে। এবং এরকম দেখা গেল হলো যে দেখো আপগ্রেডেশন করার পর 1 থেকে 19 এর মধ্যে কোনো কলেজ সে পেল না, তাহলে তাকে কিন্তু সেই 20 নাম্বার যে কলেজটাতে পেয়েছিল ফার্স্টে, সেই কলেজেই তাকে অ্যাডমিশন দিতে হবে। ঠিক আছে? যদি তুমি নো আপগ্রেড করো, নো আপগ্রেড করার অর্থ ধরো 20 নাম্বার কলেজে পেয়েছো, ঠিক আছে, কোনো একটা কলেজে তোমার ইচ্ছা নাই অন্য কলেজে যাওয়ার, তুমি ধরো তোমার বাড়ির কাছে কোনো কলেজ, ধরো তোমার বাড়ি বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, তো ধরো তোমার বাড়ির কাছে কলেজে পছন্দ এবং তুমি সেই কলেজে সিলেক্টেড হয়ে গেছো, তুমি আর চাইছো না স্যার আর চেঞ্জ করতে চাইছি না, বাড়ির কাছে ভর্তি হও, তাহলে তোমাকে ইনস্টিটিউটে গিয়ে বলতে হবে স্যার আমি অ্যাডমিশন নেব, আমি নো আপগ্রেডেশন ফিল আপ করব, নো আপগ্রেডেশন, তোমার কোনো আপগ্রেড করার দরকার নেই, তুমি সেই কলেজে গিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে? এবার তোমাদের বলে রাখি, দেখো এখানে যদি তুমি একটা ভুল করো, ধরো তুমি ফার্স্ট এরকম ধরো তুমি 1 নাম্বার চয়েস দিয়েছো, তুমি 1 নাম্বার কলেজেই তুমি পেয়ে গেছো, এবার তুমি বলছো না আমি এই কলেজটায় ভর্তি হব না, আমি অন্য কোনো কলেজ চাইছি, এটা কিন্তু কোনো ভাবেই পসিবল না। তোমাকে সেই ফার্স্ট যে চয়েস করেছো সেই কলেজটাতে অ্যাডমিশন নিতেই হবে। এবার তুমি যদি ইচ্ছাকৃতভাবে যদি অ্যাডমিশন না নাও, মানে ধরো তুমি 1 থেকে 20, 1, 2, 3, 4 কলেজ চাইছো, তুমি 1 নাম্বার কলেজে সিলেক্টেড হয়েছো, তোমাকে তো আর আপগ্রেড হবে না, তোমাকে ওই কলেজে অ্যাডমিশন নিতেই হবে। এবার তুমি যদি ইচ্ছাকৃতভাবে সেই কলেজে অ্যাডমিশন না নাও, তাহলে কিন্তু তুমি if he or she no admission, he or she cannot participate to any other round, মানে তুমি যদি এই কলেজে অ্যাডমিশন না নাও, তোমার নাম্বার কলেজে তুমি পেয়েছো, তুমি সেই 1 নাম্বার কলেজে অ্যাডমিশন নিলে না, আর কোনো প্রকার ভাবে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড বা মক আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এবার তোমরা যারা যারা সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হয়ে গেছো, অর্থাৎ তোমাদের সেকেন্ড রাউন্ডে দেখো তোমাদের নাম একটা ফ্রেশ অ্যালটমেন্ট লেটার আসতেও পারে, আবার নাও আসতে পারে। একটু আগে যে এক্সাম্পলটা তোমাদেরকে বোঝানো হলো, ধরো তোমাদের আগে মানে ধরো তুমি কোনো 20 নাম্বার কোনো একটা কলেজে পেলে, ঠিক আছে, এবার দেখা গেল সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমার 15 নাম্বার কোনো একটা কলেজের নাম মানে সিলেক্ট হলো, তাহলে তুমি কি হলো, তাহলে আগের যে কলেজটা ছিল 20 নাম্বারে, সেখান থেকে কিন্তু তুমি এখন মুভ করে ফ্রেশ অ্যালটমেন্ট পেলে 15 নাম্বার কলেজে বা 13 নাম্বার কলেজে। ঠিক আছে? বা এটাও হতে পারে অপরপক্ষে দেখা গেল তোমার ওই 20 নাম্বার কলেজে ছিল, আবার ওই 20 নাম্বার কলেজেই নাম এসছে, কোনো অ্যালোটেড কিন্তু হয়নি, এটাকে বলা হয় নট অ্যালোটেড। এবার তুমি যদি আবার আপগ্রেডেশন করো, মানে সেকেন্ড রাউন্ডে তোমার যদি কলেজ পছন্দ হয়ে যায়, তাহলে তো তুমি কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? আর যদি তুমি পছন্দ না হয় কলেজ, আবার সেম প্রসেসেই কিন্তু কলেজে গিয়ে তোমাকে গিয়ে আপগ্রেডেশন করতে হবে, অর্থাৎ ইয়েস আপগ্রেডেশন আবার করবে। ওই একটু আগে যে মেথডটা বললাম একদম সেম অ্যাজ প্রিভিয়াস রাউন্ডের মতো। ঠিক আছে? এবার সব রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর লাস্টে যে রাউন্ডটা থাকবে, যেটা একদম সবার শেষে হবে, সেটাকে বলা হয় মপ আপ রাউন্ড। আবারও বলছি, সেটাকে কি রাউন্ড বলা হয়? মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডের কী প্রসিডিওর সেটা একবার চলো বলে দিই, ভালো করে দেখে নাও। মপ আপ রাউন্ডের যে প্রসিডিওরটা হচ্ছে, মপ আপ রাউন্ড সবার শেষে কিন্তু হবে, একদম সব কাউন্সিলিং শেষ হয়ে যাবে, সবার শেষে এই মপ আপ রাউন্ড হবে। তখন দেখো তোমাকে কিন্তু 2200 টাকা পেমেন্ট করে এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। এবং মপ আপ রাউন্ডে পার্টিসিপেট কারা করতে পারবে? যারা কিন্তু প্রথমে
ওই মানে রেজিস্ট্রেশন করেছিল তারাই কিন্তু অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ দেখা গেলো তুমি কাউন্সিলিংয়ের সময় মানে প্রথমে রেজিস্ট্রেশন করোনি, মানে কাউন্সিলিংয়ের যে প্রসেসে হওয়ার আগে তুমি রেজিস্ট্রেশন মানে আর করোইনি, তাহলে কিন্তু তুমি এলিজিবল হবে না। বাট যারা রেজিস্ট্রেশন প্রথম থেকে করছে তারা কিন্তু এই মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হবে। এবার দেখো এখানে মপ আপ রাউন্ডে যারা সিট পেয়েছে, অর্থাৎ যারা মানে ধরো অ্যাডমিশন হয়ে গেছিলো কলেজে, সরকারি কলেজে, তারাও পার্টিসিপেট করতে পারবে। যারা অ্যাডমিশন হয়নি, মানে যারা চান্স পায়নি, তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। তাহলে এখানে তারা ফ্রেশ সিটও পেতে পারে, ঠিক আছে। তাহলে এবার দেখো যারা এখানে ফ্রেশ সিটও পেতেও পারে বা নাও পেতে পারে। এবার দেখো এরকম হলো ব্যাপারটা, অলরেডি সিট হোল্ডার, ভালো করে বুঝবে, যেটা বিষয়টা বুঝাচ্ছি ভালো করে বুঝবে। অলরেডি সিট হোল্ডার মানে কি, ধরো যারা এই কাউন্সিলিংয়ের যে প্রসেসটা, এত বড় একটা প্রসেস হচ্ছে, সেই প্রসেসে যারা চান্স মানে ইয়েস আপগ্রেডেশন করেছিল বা নো আপগ্রেডেশন করেছিল, ধরো ইয়েস আপগ্রেডেশন মানে তারা ফার্স্ট রাউন্ডে পেয়েছে, সেকেন্ড রাউন্ডের জন্য আপগ্রেডেশন করেছে বা থার্ড রাউন্ডের জন্য আপগ্রেডেশন করেছে, এটাকে ইয়েস আপগ্রেডেশন। আর যারা আপগ্রেডেশন করেনি, ডাইরেক্ট কলেজে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, তারা কিন্তু এই মপ আপ রাউন্ডের মাধ্যমে নিউ সিট পেতে পারে, ঠিক আছে। আবার নো নিউ সিট মানে সিট নাও পেতে পারে, সিট পাবে কোনো গ্যারেন্টি নেই, সিট নাও পেতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে মপ আপ রাউন্ড। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এইভাবেই কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের প্রসেস হবে। তো তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আমি তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ একদম ডিটেলসে কিন্তু গাইড করেছি। আশা করছি তোমাদের কিন্তু কারোরই প্রবলেম হবে না, কারণ তোমাদেরকে কিন্তু একদম ভালোভাবে আমি ক্লিয়ারলি সব কিছু ডিটেলসে বুঝিয়েছি। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।